মোস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? নিঃসন্দেহে এটি ভারতের দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই প্রথম কলকাতা মনে করে। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী। এখন তো মনে হচ্ছে আমার আগামী দিন যদি শাহরুখ খানকেও যদি কেউ বলে বসে যে ভারতীয় সিনেমায় শাহরুখ খানকে আর নেওয়া যাবে না, যদি অন্য দেশ এরকম করতো আমরা একই স্ট্যান্ড পয়েন্ট নিতাম। আমরা নিতাম না? বুকে হাত রেখে বলুন যারা বলছেন। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। অনেক প্রশ্ন, মোস্তাফিজকে বাদ দেওয়ার আসল কারণ কি? যাকে প্রায় 9 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল তাকে বাদ দেয়া কি যুক্তিসঙ্গত? আইপিএল এর আগে খেলেছেন এমন বাংলাদেশি বহু তারকা ক্রিকেটার, তাদের ক্ষেত্রে কি হয়েছিল? সেই সিদ্ধান্তে কার ক্ষতি হলো কিংবা কারই লাভ হলো? সম্পর্ক যখন এমনিতেই তলানিতে, তখন ক্রিকেটেও কি ভুল বার্তা গেল? প্রিয় দর্শক, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজ আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজবো। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। নিঃসন্দেহে এটি ভারতের দিক থেকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেই প্রথম কলকাতা মনে করে। তুমি প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে তুমি এই বিষয়টি নিয়ে তোমার সুস্পষ্ট মতামত এবং এই বিষয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কতটা নেতিবাচক প্রভাব পড়লো সেটা যদি দর্শকদের সামনে শেয়ার করো। দেখো, আমি আমার নিজস্ব উপলব্ধি যদি বলি, আমি একটি পড়াশোনা জানা ছেলে, ছেলে, অবশ্যই সাংবাদিকতা করি, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত, ভারতীয় নাগরিক, বিশ্ব নাগরিক। আমি আমার নিজস্ব পড়াশোনা, পাঠ, জ্ঞানগম্ভী, আমার প্রাজ্ঞতা, আমার যা কিছু আমি করি, আমি ভাবছি আমি আগামীকাল থেকে আর এই কথা আর বলবো না। আমি নিজের মুখ থেকে বলবো না ভারতীয় নাগরিক হিসেবে যে ভারতটা ধর্মনিরপেক্ষ দেশ। আমি খুব লজ্জিত, অপমানিত ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে। আমরা যেখানে গর্ব করি যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ, একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা বোধহয় আমার আগামী দিন থেকে এই গর্ব করে বলাটা এটা বাতুলতা হবে আমার মনে হয়। আমি গোটা বাংলাদেশের এই সম্মানীয় ক্রিকেটার এবং গোটা পৃথিবীর ক্রিকেটারদের কাছে আমি ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিক, একজন পেশাগত সংবাদ কর্মী। আমরা প্রথম কলকাতা, ভারত বাংলাদেশের দুদেশের সম্পর্ক, গোটা পৃথিবীতে বসবাস করি নাগরিকদের অধিকার, বিশেষত ভৌগোলিক, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহাসিক সম্পর্ক। আমি বাংলাদেশি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থী ব্যক্তিগতভাবে যে এই অপমান আমার মনে হয় গোটা দুনিয়ার ক্রিকেট জগতের ক্রিকেট খেলোয়াড়দের কাছে এটা আমার মনে একটা অপমান। এখন তো মনে হচ্ছে আমার আগামী দিন যদি শাহরুখ খানকেও যদি কেউ বলে বসে যে ভারতীয় সিনেমায় শাহরুখ খানকে আর নেওয়া যাবে না, আমি জানি না এরপরে কি বলবো। আমার মুখে কোনো ভাষা নেই। এরকম একটা সিদ্ধান্ত কারা নিতে পারেন, কেন নিয়েছেন, এর বাস্তবিকতা কি আছে, আমি কিন্তু বাকরুদ্ধ। পরমাশিস, তোমার কাছে এই প্রশ্নটা আমার সঙ্গতপূর্ণভাবেই রাখবো। তুমি তো জানো যে 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম তলানিতে গিয়ে পৌঁছেছে, ঠিক সেরকম ভাবে ভারত এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের একটি বড় অংশের মানুষ, আমি যদি একেবারে স্পেসিফিক করি তাহলে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ভারত বিরোধিতা একটা সুর আমরা শুনে আসছি এবং সেটা কিন্তু চওড়া হচ্ছিল ক্রমশই। এবং তার পেছনে বাংলাদেশের তরুণ সমাজের যৌক্তিক যে দাবি, সেই দাবিগুলো দিল্লি সম্ভবত জয়শঙ্করের বাংলাদেশ সফরের, বিশেষ করে বাংলাদেশের দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্যা অনুষ্ঠানে যেভাবে ভারতের পক্ষ থেকে যেভাবে গিয়ে তাকে সম্মান জানানো হয়েছিল এবং তারপর যেভাবে ভারত বাংলাদেশের এই দীর্ঘ সময়ের সুসম্পর্কের, দীর্ঘ সময়ের যে একটা টালমাটাল সম্পর্কের যে দৃশ্য আমরা দেখছিলাম, তাতে কিছুটা হলেও ইতিবাচক একটা বাষ্প আমরা দেখতে শুরু করেছিলাম। নিঃসন্দেহে এটি তরুণ সমাজের মধ্যে একটা ইতিবাচক একটা কথা উঠছিল যে ন্যায্যতা ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক রিবিল্ড বা রিকনস্ট্রাকটিভ ওয়েতে এগিয়ে আসুক। তুমি জানো ক্রিকেট এমন একটি খেলা, সেই খেলায় যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, নতুন ভোটার এবং আগামীর
সম্পর্ক যারা নির্ণায়ক তাদের মধ্যে সরাসরি প্রভাব ফেলে। ভারত সরকারের এই সিদ্ধান্তটি শুধু কি ভারত সরকারের সিদ্ধান্ত? তোমার কাছে স্পেসিফিক প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে আগামীর বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিলেন, সেই সরকারের থাকাকালীন সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএল কর্তৃপক্ষ কিভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করলো, যেখানে বাংলাদেশের তরুণ সমাজের কাছে আবার একটি নেতিবাচক বার্তা প্রায় এক প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠা পেল? আমার তোমার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন, এতে লাভ কি হলো? দেখো, একটা সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে আমি এখনো বলবো দুদেশের সঙ্গে দুদেশের কূটনৈতিক সম্পর্ক সরকারি পর্যায়ে থাকবে, সেটা কিন্তু সত্যি কথা। কিন্তু দুদেশের সঙ্গে দুদেশের সরকারি পর্যায়ের সম্পর্ক কাদের নিয়ে থাকবে? এদেশের সরকার যারা চালাচ্ছেন তাদের প্রতিনিধিত্ব মানে কাদের হয়ে রিপ্রেজেন্ট করে? দেশের মানুষের হয়ে। তো ওদের দেশের সরকারও তো সে দেশের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করে। তো দেশের মানুষের সঙ্গে মানুষের যদি সম্পর্কের সেতুতে একটা চিড় ধরে, একটা ফাটল ধরে, যেখানে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, সবকিছু করে তোলার চেষ্টা করা হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমান্বয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এদেশে এই মুহূর্তে অবস্থান করছে। এক কথায় সে দেশে তার থাকার পরিবেশ, তিনি উৎখাত হয়ে দেশে এসেছেন, আশ্রয় চেয়েছেন বলবো, যদি কথাটা ভুল না হয়। এখানে রয়েছেন আরেক দেশ, বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী, তিনি পরলোকগত হয়েছেন। তার জানা যায় ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রীর শোকবার্তা দেশের বিদেশমন্ত্রী নিয়ে গেছেন। আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী দিল্লির হাইকমিশনের অফিসে গিয়ে তার শোকবার্তা জানিয়েছে, এবং ভারতের বিদেশ মন্ত্রক বেশ কয়েকবার জানিয়েছে যে ভারত কিন্তু বাংলাদেশে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়, স্থিতিশীল একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায়। ভারত সরকার কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতিতে আগামী দিন যেভাবে ছিল, মানে আগামী দিন ঠিক সেইভাবেই থাকবে, বিগত যা ছিল সেইভাবেই থাকবে, সে বার্তাও দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই সিদ্ধান্ত কারা নিয়েছেন, সরকারের কতটা এর মধ্যে ইনভলভমেন্ট আছে, এটা প্রশ্নাতীত, অনেকটাই প্রশ্নাতীত। এটা কিন্তু একটু নাড়াচাড়া করলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো তোমাকে একটু থামিয়ে বলছি, তুমি তো জানো যে এই কেকেআর এর যিনি কর্ণধার শাহরুখ খান, তাকে গত কয়েকদিন ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল, তাকে কোট আনকোট দেশদ্রোহী বলা হচ্ছিল, কারণ তিনি একটি নির্দিষ্ট ধর্মের মানুষ। আজকে আনন্দবাজার পত্রিকার নাম করে বললাম, আনন্দবাজার পত্রিকার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধেয় একজন লেখক, উনি একটা কলাম লিখেছেন, সেখানে অসাধারণ মানে ওনার বক্তব্য যে শাহরুখ খানকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আর খান হিসেবে যে তিনি যে খান সেটা প্রমাণ করতে হয় না। তিনি এখন ভারতের মাটিতেই তার যে খান টাইটেল, সেই টাইটেলের কারণে তাকে যে বিব্রত হতে হচ্ছে সেটা তাকে প্রমাণ করতে হচ্ছে। অর্থাৎ তীক্ষ্ণ ভাষায় আমাদের দেশের যারা কিছু সংখ্যক মানুষ, যারা ধর্মীয় বিভাজনের নামে দেশটাকে কার্যত বিভাজনের রূপরেখা তৈরি করছেন, এই রকম পরিস্থিতির দিকে তারা ঠেলে দিচ্ছেন। এটা কি সামগ্রিক অর্থে দেশের স্বার্থ, সরকারের স্বার্থ, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষার স্বার্থ, নাকি এর পেছনে অন্য কোনো একেবারে সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে বলে তুমি মনে করো? এটা গেল একটা প্রশ্ন। ভারতের গরিমা নষ্ট করা হচ্ছে আমি মনে করি। ভারতের পরিচয় কি এটা? কেন একটা উগ্র ধর্মীয়